প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। আমার শিক্ষকতার গত ২০ বছরে দেখেছি যে ছাত্ররা প্রথম শ্রেণী থেকে ইংরেজি পড়ছে, কিন্তু ক্লাস 9-10-এ উঠেও ইংলিশ বলা তো দূরের থাক, অনেকে ভালো করে পড়তেও পারে না। বাংলা মাধ্যমের ছাত্রদের কথা মাথায় রেখে তাদের লিসনিং এবং রিডিং স্কিল উন্নত করতে এবং ইংলিশের প্রতি স্বাভাবিক ভয় দূর করতে আমার এই প্রচেষ্টা। Nelson Mandela, Long Walk to Freedom. Nelson Rolihlahla Mandela. Before you read, apartheid is a political system that separates people according to their race. Can you say which of the 3 countries named below had such a political system until very recently? Nelson Mandela, Long Walk to Freedom. Nelson Rolihlahla Mandela. পড়ার আগে, অ্যাপারথিড হলো এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যা মানুষকে তাদের বর্ণ অনুযায়ী আলাদা করে। তুমি কি বলতে পারো নিচে উল্লেখিত 3টি দেশের মধ্যে কোনটিতে খুব সম্প্রতি পর্যন্ত এই ধরনের রাজনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল? 1. মার্কিন যুক্তরাষ্ট্র, 2. দক্ষিণ আফ্রিকা, 3. অস্ট্রেলিয়া। Have you heard of Nelson Mandela? Mandela and his African National Congress spent a lifetime fighting against apartheid. Mandela had to spend 30 years in prison. Finally, democratic elections were held in South Africa in 1994, and Mandela became the first black president of a new nation. আপনি কি নেলসন ম্যান্ডেলার নাম শুনেছেন? ম্যান্ডেলা এবং তার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বর্ণবাদের বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করেছিলেন। ম্যান্ডেলাকে ৩০ বছর কারাগারে কাটাতে হয়েছিল। অবশেষে ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ম্যান্ডেলা একটি নতুন জাতির প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হন। In this extract from his autobiography, Long Walk to Freedom, Mandela speaks about a historical occasion, the inauguration. Can you guess what the occasion might be? Check your guess with this news item from the BBC of 10 May 1994. তার আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডমের এই অংশটিতে ম্যান্ডেলা একটি ঐতিহাসিক ঘটনা, উদ্বোধন, দি ইনগ্যুরেশন সম্পর্কে বলেছেন। আপনি কি অনুমান করতে পারেন যে এই উপলক্ষটি কী হতে পারে? ১৯৯৪ সালের ১০ মের একটি সংবাদ পরিবেশনার বিবিসি থেকে নেওয়া সাহায্যে আপনার অনুমান মিলিয়ে নেবেন। Nelson Mandela has become South Africa's first black president after more than 3 centuries of white rule. Mr. Mandela's African National Congress, ANC, party won 252 of the 400 seats in the first democratic elections of South Africa's history. The inauguration ceremony took place in the Union Buildings Amphitheater in Pretoria today, attended by politicians and dignitaries from more than 140 countries around the world. নেলসন ম্যান্ডেলা ৩ শতাব্দীরও বেশি সময় ধরে চলা শ্বেতাঙ্গ শাসনের পর দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়েছেন। দক্ষিণ আফ্রিকার ইতিহাসের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে ম্যান্ডেলার রাজনৈতিক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC ৪০০টি আসনের মধ্যে ২৫২টি আসনে জয়লাভ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানটি আজ প্রিটোরিয়ার ইউনিয়ন বিল্ডিংস অ্যাম্পিথিয়েটারে অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের ১৪০টিরও বেশি দেশের রাজনৈতিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। Never again will this beautiful land experience the oppression of one by another, said Nelson Mandela in his address. Jubilant scenes on the streets of Pretoria followed the ceremony, with blacks, whites, and coloreds celebrating together. More than 100,000 South African men, women, and children of all races sang and danced with joy. এই সুন্দর ভূমিতে আবার কখনো কোনোদিন একজন কর্তৃক অন্যজনের নিপীড়নের অভিজ্ঞতা হবে না,
তার ভাষণে নেলসন ম্যান্ডেলা এই কথা বলেছিলেন। অনুষ্ঠানের পর প্রিটোরিয়ার রাস্তায় কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ ও মিশ্র বর্ণের মানুষ একসঙ্গে মেতে ওঠায় আনন্দমুখর দৃশ্যের সৃষ্টি হয়। সমস্ত বর্ণের 1 লাখেরও বেশি দক্ষিণ আফ্রিকান পুরুষ, নারী ও শিশু আনন্দে গান গেয়ে এবং নেচে মেতে ওঠে। 10th May dawned bright and clear. For the past few days, I had been pleasantly besieged by dignitaries and world leaders who were coming to pay their respects before the inauguration. The inauguration would be the largest gathering ever of international leaders on South African soil. The ceremonies took place in the lovely sandstone amphitheater formed by the Union Buildings in Pretoria. 10ই মে ভোর হয়েছিল উজ্জ্বল ও নির্মল। বিগত কয়েকদিন ধরে আমি গণ্যমান্য ব্যক্তি ও বিশ্ব নেতাদের দ্বারা সানন্দে পরিবেষ্টিত ছিলাম, যারা উদ্বোধনের পূর্বে শ্রদ্ধা জানাতে আসছিলেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে এই উদ্বোধনটিই হতে যাচ্ছিল আন্তর্জাতিক নেতাদের সর্বকালের বৃহত্তম সমাবেশ। প্রিটোরিয়ার ইউনিয়ন বিল্ডিংসের বেলে পাথরে তৈরি চমৎকার অ্যাম্ফিথিয়েটারে মুক্ত মঞ্চে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল। For decades, this had been the seat of white supremacy, and now it was the site of a rainbow gathering of different colors and nations for the installation of South Africa's first democratic, non-racial government. On that lovely autumn day, I was accompanied by my daughter Zanani. On the podium, Mr. de Klerk was first sworn in as second deputy president. দশক পর দশক ধরে এটি ছিল শ্বেতাঙ্গ আধিপত্যের কেন্দ্রবিন্দু, আর আজ এটি পরিণত হয়েছে বিভিন্ন বর্ণ ও জাতির এক রংধনু সমাবেশে, দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক ও বর্ণ বৈষম্যহীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান উদযাপন করার জন্য। শরতের সেই সুন্দর দিনে আমার সাথে ছিল আমার মেয়ে জেনানি। মঞ্চে প্রথমে মিস্টার ডি ক্লার্ক দ্বিতীয় উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। Thabo Mbeki was sworn in as first deputy president. When it was my turn, I pledged to obey and uphold the Constitution and to devote myself to the well-being of the Republic and its people. To the assembled guests and the watching world, I said, "Today, all of us do, by our presence here, confer glory." থাবো এমবেকি প্রথম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। যখন আমার পালা এলো, আমি সংবিধান মেনে চলার ও তার সমুন্নত রাখার এবং প্রজাতন্ত্র ও তার জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত করার অঙ্গীকার করলাম। সমবেত অতিথি এবং প্রত্যক্ষদর্শী বিশ্বের উদ্দেশ্যে আমি বললাম, আজ আমাদের উপস্থিতির দ্বারা আমরা সবাই গৌরব প্রদান করছি। And hope to newborn liberty. Out of the experience of an extraordinary human disaster that lasted too long, must be born a society of which all humanity will be proud. We who were outlaws not so long ago have today been given the rare privilege to be host to the nations of the world on our own soil. We thank all of our distinguished international guests for having come to take possession with the people of our country of what is, after all, a common victory for justice, for peace, for human dignity. We have at last achieved our political emancipation. We pledge ourselves to liberate all our people from the continuing bondage of poverty, deprivation, suffering, gender, and other discrimination. এবং নবজাত স্বাধীনতার আশা। এক দীর্ঘস্থায়ী ও চরম মানবীয় বিপর্যয়ের অভিজ্ঞতা থেকে এমন এক সমাজের জন্ম হতে হবে যাকে নিয়ে সমগ্র মানব জাতি গর্ব করবে। আমরা, যারা খুব বেশি দিন আগের কথা নয় সমাজচ্যুত বা বহিষ্কৃত ছিলাম, আজ আমাদের নিজেদের মাটিতে বিশ্বের জাতিসমূহকে আতিথেয়তা জানানোর বিরল সুযোগ পেয়েছি। আমাদের দেশের মানুষের সাথে একটি সমবেত বিজয় কায়েম করতে আসার জন্য আমরা আমাদের সকল বিশিষ্ট আন্তর্জাতিক অতিথিকে ধন্যবাদ জানাই,
যা বস্তুত ন্যায়বিচার, শান্তি এবং মানব মর্যাদারই জয়। আমরা অবশেষে আমাদের রাজনৈতিক মুক্তি অর্জন করেছি। আমরা আমাদের সমস্ত মানুষকে দারিদ্র্য, বঞ্চনা, কষ্ট, লিঙ্গ বৈষম্য এবং অন্যান্য বৈষম্যের দীর্ঘস্থায়ী বন্দিদশা থেকে মুক্ত করার অঙ্গীকার করছি। After a little while, Mandela and the audience were surprised to see a beautiful array of South African jets, helicopters, and troop carriers roaring in perfect formation over the Union buildings. It was not only a skillful demonstration, but also a signal of the military's loyalty to democracy, to a new government freely and fairly elected. Only moments before, the highest generals of the South African Defense Force and police, decorated with ribbons and medals of days gone by, saluted Mandela and pledged their loyalty. Mandela was not unmindful of the fact that not so many years before, they would not have saluted but arrested him. Finally, a chevron of Impala jets left a trail of smoke resembling the black, red, green, blue, and gold colors of the new South African flag. For Mandela, the day was symbolized by the playing of two national anthems, the vision of whites singing Nkosi Sikelel Afrika and the blacks singing Die Stem, the old anthem of the Republic. On that day, neither group knew the lyrics of the anthem they despised, but it was expected that soon they would learn the words by heart. কিছুক্ষণ পর ম্যান্ডেলা এবং উপস্থিত দর্শকরা ইউনিয়ন বিল্ডিংয়ের ওপর নিখুঁত সজ্জায় গর্জন করে উড়ে যাওয়া দক্ষিণ আফ্রিকান জেট, হেলিকপ্টার ও সৈন্যবাহী বিমানের এক মনোরম দৃশ্য দেখে চমকে যান। এটি কেবল এক দক্ষতাপূর্ণ প্রদর্শনীই ছিল না, বরং গণতন্ত্র এবং অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচিত নতুন সরকারের প্রতি সেনাবাহিনীর আনুগত্যের একটি সংকেত ছিল। এর ঠিক কিছুক্ষণ আগেই দক্ষিণ আফ্রিকা প্রতিরক্ষা বাহিনী ও পুলিশের শীর্ষ জেনারেলরা, যাদের বুক অতীত দিনের রিবন ও পদকে ভূষিত ছিল, ম্যান্ডেলাকে স্যালিউট জানান এবং তাদের আনুগত্যের প্রতিশ্রুতি দেন। ম্যান্ডেলা এই বিষয়টি ভুল যাননি যে খুব বেশি বছর আগের কথা নয় যখন এরা তাকে স্যালিউট করার পরিবর্তে গ্রেফতার করত। পরিশেষে ইম্পালা জেটের একটি দল ধোঁয়ার রেখা ছেড়ে যায়, যা দক্ষিণ আফ্রিকান পতাকার কালো, লাল, সবুজ, নীল এবং সোনালী রঙের রূপ ধারণ করে। ম্যান্ডেলার কাছে এই দিনটি দুটি জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে প্রতিকায়িত হয়েছিল। শ্বেতাঙ্গরা গাইছিল এনকোসি সিকেলেলে আই আফ্রিকা এবং কৃষ্ণাঙ্গরা গাইছিল প্রজাতন্ত্রের পুরনো জাতীয় সঙ্গীত ডি স্টেম। সেদিন কোনো দলই তাদের গাওয়া সঙ্গীতটির গানের কথা ভালোভাবে জানত না, তবে আশা করা হয়েছিল যে শীঘ্রই তারা মুখস্থ করে এগুলো শিখে নেবে। On the day of the inauguration, Mandela was overwhelmed with a sense of history. In the first decade of the 20th century, a few years after the Anglo-Boer War and before his own birth, the whites of South Africa patched up their differences and erected a system of racial domination against the dark-skinned peoples of their own land. The structure created by them was one of the harshest and most inhumane known to the societies of the world. In the last decade of the 20th century and the 8th decade of Mandela's life, that system had been overthrown forever. It was replaced by one that recognized the rights and freedom of all the people, irrespective of their skin color. Mandela added that they had come about through the sacrifices of thousands of black people. Their suffering and courage could never be counted or repaid. That day, Mandela felt himself to be the sum of all those African patriots who had gone before him. That noble old line ended, and a new one began with him. Mandela felt pained that he could not thank those patriots before him, and that they were not there to see the result of their sacrifice. উদ্বোধনের দিনে ম্যান্ডেলা ইতিহাসের এক গভীর অনুভূতির সাগরে ভেসে গিয়েছিলেন। বিংশ শতাব্দীর প্রথম দশকে অ্যাংলো বোয়ার যুদ্ধের কয়েক বছর পর এবং ম্যান্ডেলার নিজের জন্মের পূর্বে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গরা তাদের মধ্যেকার মনস্তাত্ত্বিক ভেদাভেদ মিটিয়ে ফেলেছিল এবং তাদের নিজেদের দেশেরই কৃষ্ণাঙ্গ মানুষের বিরুদ্ধে এক বর্ণ বৈষম্যমূলক শাসনের ভিত্তি স্থাপন করেছিল। তাদের সৃষ্ট এই অবকাঠামোটি ছিল বিশ্বের ইতিহাসে জানার সবচেয়ে কঠোর ও নির্মম সামাজিক কাঠামোগুলোর একটি।
তবে বিংশ শতাব্দীর শেষ দশকে এবং ম্যান্ডেলার জীবনের অষ্টম দশকে সেই দীর্ঘদিনের বৈষম্যমূলক ব্যবস্থাটি চিরতরে ধসে পড়ে। এর পরিবর্তে স্থান পায় এমন এক ব্যবস্থা যা ত্বকের রং নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের অধিকার ও স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। ম্যান্ডেলা আরও যোগ করেন যে এই স্বাধীনতা অর্জিত হয়েছে হাজার হাজার কৃষ্ণাঙ্গ মানুষের মহান আত্মত্যাগের মধ্য দিয়ে। তাদের অসীম কষ্ট ও সাহসিকতা কখনোই গণনা করা বা শোধ করা সম্ভব নয়। সেদিনের সেই মুহূর্তে ম্যান্ডেলা নিজেকে তার পূর্বসূরি সমস্ত আফ্রিকান দেশপ্রেমিকদের পুঞ্জীভূত রূপ বলে মনে করেছিলেন। দেশের সেই গৌরবময় অতীত প্রজন্মের সংগ্রাম তার মধ্য দিয়ে শেষ হয়ে এক নতুন যুগের সূচনা করেছিল। ম্যান্ডেলা গভীরভাবে অনুশোচনা ও বেদনা অনুভব করেছিলেন এই ভেবে যে তিনি সেই বীর দেশপ্রেমিকদের ধন্যবাদ জানাতে পারেননি এবং তারা নিজেরাও তাদের আত্মত্যাগের এই ঐতিহাসিক ফসল দেখে যেতে পারলেন না। The policy of apartheid created a deep and lasting wound in Mandela's country and her people. They would have to spend many years, many generations recovering from that profound hurt. But that sort of brutality and oppression had another kind of benefit, which was unintended but positive. It helped producing such men as Oliver Tambo's, the Walter Sisulus, the Chief Luthulis, the Yusuf Dadoos, the Bram Fishers, the Robert Sobukwetes of Mandela's times. They were men of extraordinary courage, wisdom, and generosity, and people like them might be never known again. Mandela said that perhaps such type of worst oppression was necessary to create men of such character. He added that his country was rich in minerals and gems lying under its soil, but he had always known that the people were its best wealth. They were finer and truer than the purest diamonds. Mandela had learned the meaning of courage from those people. He had seen time and again men and women risk and give their lives for an ideal. বর্ণবৈষম্যের নীতি ম্যান্ডেলার দেশ এবং তার জনগণের মনে এক গভীর ও স্থায়ী ক্ষতের সৃষ্টি করেছিল। সেই গভীর আঘাত কাটিয়ে উঠতে তাদের বহু বছর এমনকি বহু প্রজন্ম পার করতে হবে। কিন্তু এই ধরনের নিষ্ঠুরতা এবং নিপীড়নের আরেকটি অপ্রত্যাশার অথচ ইতিবাচক দিকও ছিল। এটি ম্যান্ডেলার সময়ের অলিভার তাম্বো, ওয়াল্টার সিসুলু, চিফ লুথুলি, ইউসুফ দাদু, ব্রাম ফিশার এবং রবার্ট সোবুকুয়েদের মতো ব্যক্তিত্বদের গড়ে তুলতে সাহায্য করেছিল। তারা ছিলেন অসাধারণ সাহস, প্রজ্ঞা ও উদারতার অধিকারী মানুষ, আর তাদের মতো মানুষদের হয়তো আর কখনোই দেখা যাবে না। ম্যান্ডেলা বলেছিলেন যে সম্ভবত এই চরিত্রবান মানুষদের গড়ে তোলার জন্য এমন চরম নিপীড়নেরই প্রয়োজন ছিল। তিনি আরও যোগ করেন, তার দেশ হয়তো মাটি ও পাথরের নিচে থাকা খনিজ ও রত্নে সমৃদ্ধ, কিন্তু তিনি সবসময় জানতেন যে দেশের মানুষই তার শ্রেষ্ঠ সম্পদ। তারা ছিলেন বিশুদ্ধতম হীরের চেয়েও উন্নত ও খাঁটি। ম্যান্ডেলা এই মানুষগুলোর কাছ থেকেই সাহসের প্রকৃত অর্থ শিখেছিলেন। তিনি বারবার দেখেছেন কিভাবে নারী ও পুরুষেরা একটি আদর্শের জন্য তাদের জীবন ঝুঁকিতে ফেলেছেন এবং প্রাণ উৎসর্গ করেছেন। He had seen men fighting against attacks and tortures boldly and with such resilience that defied imagination. He had learned that courage was not the absence of fear, but the victory over it. The brave man is not he who does not feel afraid, but he who conquers that fear. No one is born hating another person because of the color of his skin, his background, or his religion. People must learn to hate, and if they can learn to hate, they can be taught to love, for love comes more naturally to the human heart than its opposite. One of the guards showed a glimmer of humanity when Mandela and his comrades were at their limits inside the prison. That kind treatment by the guard provided them with enough strength to continue their hard life in the prison. Mandela says the goodness of man is a flame that can be hidden but never extinguished. তিনি মানুষদের আক্রমণ ও নির্যাতনের বিরুদ্ধে সাহসের সাথে এবং এমন এক স্থিতিস্থাপকতার সাথে লড়াই করতে দেখেছেন যা কল্পনাকেও হার মানায়। তিনি শিখেছিলেন যে সাহস হল ভয়ের অনুপস্থিতি নয়, বরং ভয়ের ওপর বিজয়। বীরপুরুষ সে নয় যে ভয় পায় না, বরং সেই আসল বীর যে সেই ভয়কে জয় করে।
কোনো মানুষই অন্য কাউকে তার গায়ের রং, তার পটভূমি বা তার ধর্মের কারণে ঘৃণা করতে নিয়ে জন্মায় না। মানুষকে ঘৃণা করা শিখতে হয়, আর তারা যদি ঘৃণা করতে শিখতে পারে তবে তাদের ভালোবাসতেও শেখানো সম্ভব, কারণ ঘৃণা অপেক্ষা ভালোবাসা মানুষের হৃদয়ে অনেক বেশি স্বাভাবিকভাবে উদ্ভূত হয়। কারাগারে ম্যান্ডেলা এবং তার সহযোগীরা যখন তাদের সহনশীলতার চরম সীমায় পৌঁছে গিয়েছিলেন, তখন একজন কারারক্ষীর মধ্যে মানবিকতার এক সামান্য ঝলক দেখা গিয়েছিল। কারারক্ষীর সেই সদয় ব্যবহার তাদের কারাগারে এই কঠিন জীবন চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত শক্তি জুগিয়েছিল। ম্যান্ডেলা বলেন, মানুষের মধ্যকার সততা ও ভালো লাগা হল এমন এক শিখা যা হয়তো লুকিয়ে রাখা যায়, কিন্তু কখনো নেভানো যায় না। Continuing, Mandela says that in life, every man has two obligations: obligation to his family, to his parents, to his wife and children, and he has an obligation to his people, his community and country. In a civil and human society, each man is able to fulfill those obligations according to his own inclination and abilities. But in a country like South Africa, it was impossible for a man of Mandela's color and birth to fulfill those obligations. ম্যান্ডেলা আরও বলেন যে জীবনে প্রতিটি মানুষের দুটি দায়িত্ব বা বাধ্যবাধকতা থাকে। প্রথমটি তার পরিবার, পিতামাতা, স্ত্রী ও সন্তানদের প্রতি, এবং দ্বিতীয়টি তার দেশের মানুষ, সমাজ ও রাষ্ট্রের প্রতি। একটি সভ্য ও মানবিক সমাজে প্রতিটি মানুষ তার নিজের ইচ্ছা ও সামর্থ্য অনুযায়ী এই বাধ্যবাধকতাগুলো পূরণ করতে পারে। কিন্তু দক্ষিণ আফ্রিকার মতো একটি দেশে ম্যান্ডেলার মতো বর্ণ ও জন্মের মানুষের পক্ষে এই বাধ্যবাধকতাগুলো পূরণ করা একেবারেই অসম্ভব ছিল। People who attempted to live as human beings in South Africa were punished and isolated. A man who wanted to do his duty towards his people was ripped off from his family and home and was forced to live as a rebel. In the beginning, Mandela did not like to put the people before his family, but while he attempted to serve his people, he found that he was prevented from fulfilling his duty as a son, a brother, a father, and husband. দক্ষিণ আফ্রিকায় যে সমস্ত মানুষ মানুষের মতো বাঁচার চেষ্টা করেছিলেন তাদের শাস্তি দেওয়া হয়েছিল এবং একঘরে করে রাখা হয়েছিল। যে মানুষ নিজের মানুষের প্রতি তার দায়িত্ব পালন করতে চেয়েছিলেন তাকে তার পরিবার ও ঘর বাড়ি থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল এবং এক বিদ্রোহী জীবন যাপন করতে বাধ্য করা হয়েছিল। শুরুর দিকে ম্যান্ডেলা তার পরিবারকে বাদ দিয়ে দেশের মানুষকে অগ্রাধিকার দেওয়া পছন্দ করতেন না, কিন্তু যখন তিনি তার মানুষের সেবা করার চেষ্টা করেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে একজন পুত্র, একজন ভাই, একজন পিতা এবং একজন স্বামী হিসেবে নিজের দায়িত্ব পালন করতে তাকে বাধা দেওয়া হয়েছিল। Mandela says that he was not born with a hunger to be free. He was born free in every way, and he realized that. He was free to run in the field near his mother's hut, free to swim in the clear water of the spring flowing through the village, free to roast mealies under the stars, and free to ride on the back of slow-moving bulls. So long Mandela obeyed his father and abided by the customs of his tribe, he was not troubled by the laws of man or God. ম্যান্ডেলা বলেন যে তিনি মুক্ত হওয়ার ক্ষুধা নিয়ে জন্মগ্রহণ করেননি। তিনি সব দিক থেকেই স্বাধীন হয়ে জন্মেছিলেন এবং তিনি তা উপলব্ধি করেছিলেন। মায়ের কুঁড়েঘরের পাশের মাঠে দৌড়ানোর স্বাধীনতা, গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ঝর্ণার স্বচ্ছ জলে সাঁতার কাটার স্বাধীনতা, তারার নিচে ভুট্টা পোড়ানোর স্বাধীনতা এবং ধীর গতির ষাঁড়ের পিঠে চড়ার স্বাধীনতা তার ছিল। যতক্ষণ ম্যান্ডেলা তার বাবার আদেশ মেনে চলতেন এবং তার উপজাতির রীতিনীতি মেনে চলতেন, ততক্ষণ মানুষ বা ঈশ্বরের তৈরি কোনো আইন তাকে কোনো সমস্যায় ফেলেনি। It was only when he realized that his boyhood freedom was an illusion and felt that as a young man his freedom had been taken away, he began to long for it. At first, as a student, he wanted freedom for himself. He wanted freedom to stay out at night, read what he preferred, and go where he liked. Later, as a young man in Johannesburg, he wanted the basic and honorable freedom of achieving his potential, of earning his keep, of marrying and having a family, the freedom not to be obstructed in a lawful life.
যখন সে উপলব্ধি করতে পারল যে তার শৈশবের স্বাধীনতা আসলে একটি বিভ্রাম ছিল এবং অনুভব করল যে একজন তরুণ হিসেবে তার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, ঠিক তখনই সে সেই স্বাধীনতার জন্য ব্যাকুল হতে শুরু করল। প্রথম দিকে একজন শিক্ষার্থী হিসেবে সে কেবল নিজের জন্য স্বাধীনতা চেয়েছিল। সে চেয়েছিল রাতে বাইরে থাকার, পছন্দমতো পড়াশোনা করার এবং যেখানে খুশি যাওয়ার স্বাধীনতা। পরবর্তীতে জোহানেসবার্গে একজন তরুণ হিসেবে সে তার নিজস্ব সম্ভাবনা অর্জন করার, নিজের জীবিকা নির্বাহ করার এবং বিবাহ করে সংসার শুরু করার মতো মৌলিক ও সম্মানজনক স্বাধীনতা চেয়েছিল, আইনসম্মত জীবনযাপনে বাধাগ্রস্ত না হওয়ার স্বাধীনতা। Then he realized that not only he was not free, but his brothers and sisters were also not free. He found that not only he, but many others like him was also not free. When Mandela joined the African National Congress, his hunger for freedom became greater. He also thought for the freedom of his people. That desire for the freedom of his people was such that they could live with dignity and self-respect that animated his life, that transformed a frightened young man into a bold one, a law-abiding attorney into a criminal, and a family-loving husband into a man without home and forced life-loving man into a monk. Mandela says that he is not more virtuous or self-sacrificing than any other man. তখন সে বুঝতে পারল যে কেবল সে একা পরাধীন নয়, বরং তার ভাই বোনেরাও পরাধীন ছিল। সে দেখতে পেল যে কেবল সে একা নয়, বরং তার মতো আরও অনেকেই পরাধীন ছিল। ম্যান্ডেলা যখন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগ দিলেন, তখন স্বাধীনতার জন্য তার ক্ষুধা আরও তীব্র হয়ে উঠল। সে তার নিজের জাতির স্বাধীনতার কথাও চিন্তা করল। তার নিজের মানুষগুলোর যেন মর্যাদা ও আত্মসম্মানের সাথে বেঁচে থাকতে পারে, স্বাধীনতার সেই আকুল আকাঙ্ক্ষাই তার জীবনকে চালিত করেছিল। সেটি এক ভীতু যুবককে সাহসী মানুষে, একজন আইনমান্যকারী আইনজীবীকে অপরাধীতে এবং একজন পরিবারপ্রেমী স্বামীকে গৃহহীন মানুষে রূপান্তরিত করেছিল। ও জীবনকে ভালোবাসাকে একজন মানুষকে সন্ন্যাসীর জীবনযাপনে বাধ্য করেছিল। ম্যান্ডেলা বলেন যে সে অন্য যে কোনো মানুষের চেয়ে বেশি গুণী বা আত্মত্যাগী নয়। When he found that his countrymen were not free, he did not have the desire to enjoy the poor and limited freedom granted to him. Chains on any one of his countrymen were like chains on all of them, and the chains on the people were chains on Mandela. Mandela knew that the oppressor must be liberated equally as the oppressed one. A man who takes away another's freedom is a prisoner of hatred, as he is locked behind the bars of prejudice and narrow-mindedness. Mandela asserts that he is not free when he takes away another's freedom, just as he is not free when his freedom is taken away from him. The oppressed and the oppressor are alike robbed of their liberty. যখন তিনি দেখলেন যে তার দেশবাসীরা মুক্ত নয়, তখন নিজের জন্য বরাদ্দ করা দরিদ্র ও সীমিত স্বাধীনতা উপভোগ করার কোনো ইচ্ছে তার ছিল না। তার যে কোনো দেশবাসীর ওপর পরানো শৃঙ্খল ছিল বাকি সকলের ওপরই শৃঙ্খলস্বরূপ, আর সেই মানুষের ওপর থাকা শৃঙ্খলগুলো ছিল খোদ ম্যান্ডেলার নিজের ওপরই শৃঙ্খল। ম্যান্ডেলা জানতেন যে উৎপীড়িত বা নিপীড়িত মানুষের মতোই উৎপীড়ক বা অত্যাচারীকেও সমানভাবে মুক্ত করতে হবে। যে ব্যক্তি অন্য কারো স্বাধীনতা কেড়ে নেয় সে আসলে বিদ্বেষ ও ঘৃণার বন্দী, কারণ সে কুসংস্কার ও সংকীর্ণতার গড়াদের পেছনে আবদ্ধ। ম্যান্ডেলা জোর দিয়ে বলেন যে তিনি যদি অন্য কারো স্বাধীনতা কেড়ে নেন তবে তিনি মুক্ত নন, ঠিক যেমনটা ঘটে যখন তার নিজের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। নিপীড়িত এবং নিপীড়ক উভয়েই একইভাবে তাদের মানবিক স্বাধীনতা থেকে বঞ্চিত। পরবর্তী ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করো।